নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আজকে আমি আপনাদের সাথে 7টা এমন জিনিস ডিসকাশন করব, যেই জিনিসপত্রগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে পরে আপনাদের লাইফের মধ্যে অনেক 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 পজিটিভ চেঞ্জেস আপনারা দেখতে পাবেন। এই 7টা জিনিস কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অনেকগুলো অনেক দিন ধরে বিদ্যমান বিলিফ সিস্টেমগুলোকে ক্রাশ করতে পারে। তো এই জিনিসটার ব্যাপারে একটুখানি অ্যালার্ট থাকতে হবে যে আমরা যাতে আমাদের যদি কোনো বিলিফ সিস্টেম যদি আমাদের জন্য সামহাও ক্ষতিকারক হয়, সেটাকে যাতে চ্যালেঞ্জ করার মতন মেন্টাল ক্যাপাবিলিটি যাতে আমাদের থাকে, সেই আঙ্গিক থেকেই এই পয়েন্টগুলোকে আমরা ডিসকাস করব এবং আমরা সেগুলোতে ডাইরেক্টলি জাম্প ইন করব। প্রথম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পারহ্যাপস জিনিস, যেটা কিনা আপনি হয়তো অনেক জায়গা থেকেই শুনে থাকবেন, কিন্তু এটা রিইটারেটিভলি সকলকে আরেকবার বলা দরকার। সেটার নাম হচ্ছে গিয়ে আপনাদেরকে ডেভেলপ করতে হবে একটা এবিলিটি টু সে নো। অনেক সময়ই আমাদের দেখা যায় যে আমাদের লাইফে কোনো অবাঞ্ছিত কাজ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। সেটা কখনো কখনো অফিসে হলে পরে হয়তো আমাদের পক্ষে সেটাকে অ্যাভয়েড করা সম্ভব নাও হতে পারে, কারণ অফিস থেকে ইউ আর গেটিং পেড টু ডু সামথিং দ্যাট ইউ লাইক অ্যাজ ওয়েল অ্যাজ ডু নট লাইক। তো সেক্ষেত্রে আপনাকে বাধ্য হয়ে সেই কাজটা করতে হবে, কারণ সেখান থেকে আপনাকে একটা বেতন দেওয়া হয়েছে, যেটা কিনা আপনার রুজি রোজগারের সোর্স। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যদি কিনা এটা আপনার এমন একখানা সিচুয়েশানে থাকে যেখানে কিনা আপনার পক্ষে নো বলার ক্ষমতাটা রয়েছে, হয়তো কোনো একজন আত্মীয় স্বজন আপনার উপরে কোনো একটা কাজ চাপিয়ে দিতে চাইছেন বা কাজ আপনাকে দিয়ে করাতে চাইছেন, যেটা হয়তো আপনার করার কোনো ইচ্ছে নেই, সেক্ষেত্রে এবং সেটাতে আপনার মনে হয় যে আপনার অনেক মূল্যবান সময় ওয়েস্ট হবে, তাহলে পরে গ্যাদার আপ দ্য কারেজ টু সে নো। অ্যান্ড আপনি এই জিনিসটা বুঝবেন যে ওই অনিচ্ছা সত্ত্বেও কোনো একটা কাজ করে টাইম ওয়েস্ট করার যে গ্লানিটা যেটা মানুষের মনের মধ্যে তৈরি হয়, সেই জিনিসটার থেকে এই নো বলে যে একটা বিশাল বড় মনের বোঝা নেমে যাবে, সেই জিনিসটার ব্যাপারে আপনাদেরকে এম্পাওয়ার করার জন্যই এই পার্টিকুলার আইডিয়াটা দেওয়া। সেকেন্ড জিনিস যেটা বলবো, সেই জিনিসটা হচ্ছে একটুখানি কন্ট্রাডিক্টরি টু যেই জিনিস আইডিয়াগুলো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এবং স্পেসিফিক্যালি ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সাররা আপনাদেরকে বলে থাকেন। সেই ব্যাপারটা হচ্ছে গোল বেসড ইনভেস্টমেন্ট করতে বন্ধ করার সাজেশন আমি দেব। কেন গোল বেসড ইনভেস্টমেন্ট আমরা বন্ধ করতে বলছি? তার কারণ হচ্ছে গিয়ে জেনারেলি আমরা যদি গোল বেসড ইনভেস্টমেন্টস করি, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে এম্পাওয়ার করবে, কিন্তু এটা একটা হচ্ছে গিয়ে একখানা আমার পিগি ব্যাংক বা একখানা মাটির গুল্লাক রয়েছে, সেটার মধ্যে টাকা ভাঙছি এই উদ্দেশ্যে যে কোনো একটা দিন আমাকে এই টাকার ব্যাংক গুল্লাকটাকে ভাঙতে হবে বা পিগি ব্যাংকটাকে ভাঙতে হবে এবং সেই গোলটার জন্য আমি খরচা করে ফেলবো। এই মেন্টালিটিটার থেকে রাদার বেশি এম্পাওয়ারিং মেন্টালিটি হচ্ছে গিয়ে কী করে আমরা আমাদের আর্নিং পোটেনশিয়ালটা বাড়িয়ে তুলতে পারি। আমরা ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সারদের কাছে দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং এই জিনিসটা নিয়ে অনেক অনেক অনেকবার শুনেছি, কিন্তু সেই যে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে 1+r⁴ এর ফর্মুলাটা তো কাজ করে, কিন্তু তার থেকেও বেশি যেটা পাওয়ারফুল সেটা হচ্ছে তার আগে মূলধন বা পি এর যেই নাম্বারটা থাকে, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। পি হচ্ছে গিয়ে আপনার অ্যাকচুয়াল মূলধন, যেটা আপনি কিনে ইনভেস্ট করতে পারছেন। যদি সেই অ্যামাউন্টটা যদি বাড়ে, সেটা বাড়তে পারে তখনই যদি কিনা আপনার আয়টা বাড়ে, এবং সেইটার জন্যই আয়টা বাড়ানো সবসময় দরকার। আপনারা যারা সরকারি চাকরিতে রয়েছেন তারা হয়তো ইজিলি এই আয়টাকে বাড়ানোর মতন জায়গায় পৌঁছতে পারবেন না। তার কারণ হচ্ছে সরকারি চাকরিতে অন্যান্য সোর্স অফ ইনকামকে জেনারেট করার ব্যাপারে কিছু লিগাল বাধা রয়েছে, কিন্তু হয়তো অনেক গভর্নমেন্ট অফিসিয়ালসই রয়েছেন যারা কিনা কোনো একটা এক্সট্রা ভেঞ্চার চালু করতে পারেন তার ওয়াইফের নামে, যিনি হয়তো সরকারি জবে নেই, তার জন্য অনেক রকমের লিমিটেশনস যেগুলো কিনা সরকারি চাকরিতে থাকে, সেই লিমিটেশনসগুলো এক্সিস্ট করে না। তার জন্য তারা সেই নিজের স্পাউসের নামে বা নিজের ছেলের নামে বা নিজের মেয়ের নামে বা যাকে আপনি খুব নিজের মনে করেন তার নামে একখানা এক্সট্রা সোর্স অফ ইনকাম জেনারেট করা শুরু করতে পারেন। এক্ষেত্রে আমার মনে হয় ছেলে মেয়েদের ব্যাপারটাতেই করাটা বা পতি পত্নীর মধ্যেই করাটা বেটার রাদার দ্যান
আগের আগের জেনারেশনের কাউকে নেওয়া বা ভাই বোনদের নেওয়া, কারণ তাহলে পরে যদি কিনা কারোর নামের ধরে নিন আপনি বেশি রোজগার করলেন, তার অ্যাকাউন্টে রাখতে তাকেও হয়তো আপনি একটা ইনসেন্টিভ দিচ্ছেন, কিন্তু এরকম হতেই পারে যে পরবর্তীকালে একটা পারিবারিক বচসা তৈরি হয়ে গেল, তখন আপনাদের অসুবিধা হতে পারে। তো এই পয়েন্টটা সব বিশাল বড় মাথায় রাখার জিনিস। এবারে আরেকখানা পয়েন্টে আসবো, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের বহু মানে মধ্যবিত্তদের মধ্যে তো আছেই, যারা কিনা নিম্নবিত্তর মানুষ, তাদের হয়তো এই লাক্সারিটা লাইফে নেই, কিন্তু মধ্যবিত্তদের কাছে, যাদের কাছে এই প্রভিশনটা রয়েছে, তারা ডেফিনেটলি এই জিনিসটার পেছনে ইনভেস্ট করা শুরু করুন। সেটা হচ্ছে নিজের গ্রোথ, নিজের জ্ঞান বৃদ্ধির পেছনে ইনভেস্ট করা শুরু করুন। আমি এটা এই কারণে বলছি না যাতে কিনা আপনি আরও অনেক কোর্স করে আপনার মানে সেখানে অনেক পয়সা উড়িয়ে ফেলুন। আপনি চুজ করুন এমন একটা স্কিল সেট যেইটার পেছনে আপনার মন লাগছে। কারণ অনেক সময় আমাদের লাইফে এরকম হয় যে আমরা যেই লাইনে কাজ করছি সেই লাইনে হয়তো আমাদের অতটা মন লাগছে না। হয়তো ওটা জাস্ট টাকার জন্যই করা হচ্ছে। সেই জিনিসটায় হয়তো আমাদের সময়ের সাথে আত্মাটাও চুষে নিচ্ছে, এরকম টাইপের ফিল হতে পারে। এই ক্ষেত্রে যদি আপনি একখানা নতুন কোনো জিনিস শেখা শুরু করেন, যেই জিনিসটাতে আপনার আত্মার সন্তৃপ্তি হয়, সেই জিনিসটা কিন্তু আপনার লাইফে অনেকটা লাইফ ফোর্স অ্যাড করবে, which will actually significantly empower you to গ্রো ইন লাইফ, এবং সেখানটা থেকেও আপনার ভবিষ্যতে একখানা জীবিকা অর্জনের পদ্ধতি তৈরি হয়ে যেতে পারে, যেই জিনিসটা কিনা হয়তো আপনি যখন চাকরি করছিলেন এবং চাকরিতেই মানে কমপ্লিট ফোকাস করছিলেন, তখন হয়তো এই জিনিসটা আপনি রিয়েলাইজ করতে পারেননি। এবং এই ইনভেস্টমেন্টটা জেনারেলি যদি মানিটাইজ নাও করতে পারে, এটা আপনার নিজের সেলফ এস্টিমকে বুস্ট করবে, এবং সেকেন্ডলি আপনি এই যে জিনিসটা শিখলেন সেই জিনিসটা অনেক সময় অন্যকে শিখিয়ে, যদি সেটার জন্য মার্কেট থাকে, অন্যকে শিখিয়েও আপনি পয়সা উপার্জন করতে পারেন। এটা একটা ইনডাইরেক্ট ওয়ে অফ ইনভেস্টিং মানি ইনটু ইয়োর ওন পার্সোনাল গ্রোথ। লাস্ট পয়েন্ট বলছি, নেক্সট পয়েন্টটা হচ্ছে গিয়ে আপনাদের কারোরই রিয়েল এস্টেটের যেই মার্কেটটা, সেখানটাতে ইনভেস্ট করা থেকে সরে থাকার কোনো মানে হয় না। কারণ অনেক সোশ্যাল ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সাররা যেটা কিনা করেছেন, সেটা হচ্ছে কি একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছেন যে ইকুইটি মার্কেট বা স্টক মার্কেট বা বন্ড মার্কেট বা এরকম টাইপের মার্কেটগুলোই সব থেকে ভালো গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। রাইট, এটা হতেই পারে যে ইন আ শর্ট টার্ম ইকুইটি মার্কেট আপনাকে যেই পরিমাণ গেইনটা দেবে, সেইটা হয়তো রিয়েল এস্টেট মার্কেট আপনাকে অতটা গেইন দেবে না, যদি না সেটা প্রচণ্ড স্পেকুলেটিভ মার্কেট হয়। ধরে নিন গুড়গাঁওয়ের মতন এলাকা, যেখানে কিনা খুব শিগগিরই 1-2 বছরের মধ্যেই তত্তরি দাম বেড়ে যাচ্ছে রিয়েল এস্টেট প্রোডাক্টের। কলকাতা বা পশ্চিমবঙ্গের আশেপাশের যেই মার্কেটগুলো রয়েছে, বা ইভেন পুনের মার্কেটও, ইটস আ নন স্পেকুলেটিভ মার্কেট, যেখানে কিনা ধীরে রিয়েল এস্টেটের দাম ধীরেই বাড়ে, এবং সেক্ষেত্রে দুমদাম করে দাম বাড়ার কোনো জায়গা নেই। তো এবং সেখান থেকে যে রেন্টাল ইল্ডটাও আসে, ধরে নিন আপনি যদি কোনো একটা বাড়ি কিনে, ধরে নিন আপনি পৈতৃক বাড়িতেই রয়েছে, কিন্তু আপনি আপনার পয়সাটা লাগালেন একটা বাড়ি কেনার জন্য, এবং সেই বাড়িটা আপনি ভাড়া দেওয়ার মতন স্কোপে আসলেন, তাহলে পরে সেখান থেকে যেই রেন্টাল ইনকামটা আসবে, সেটাও আপনার অনেক রকমভাবে আপনার রোজগারে হেল্প করতে পারবে। এবার আপনি বলতে পারেন যে এটার জন্য তো আমায় লোন নিতে হবে, এটার জন্য হয়তো আমার নিজস্ব যে টাকাটা রয়েছে সেটা সাফিসিয়েন্ট নয়। তো এটা একটা বেশ অনেক লম্বা চওড়া ক্যালকুলেশন, যেই জিনিসটা কিনা আমি অন্য কোনো একটা ভিডিওতে কভার করব, যে কেন আপনার যদি লোন নেওয়ার ক্ষমতা থাকে, লোন নিয়ে নিজের মধ্যবিত্ত হওয়ার অ্যাডভান্টেজটা নেওয়াটা ইজ ইম্পর্ট্যান্ট, বিকজ ইউ হ্যাভ আ ফিনান্সিয়াল হিস্ট্রি। দেন সেকেন্ড পয়েন্ট যেটা কিনা আসছে, যে আপনার যদি বাবা মা বা আপনার যদি শ্বশুরমশাইরা যদি শ্বশুরমশাই শাশুড়ি যদি আপনার বাড়ি কেনার ব্যাপারে যদি ইনভেস্ট করতে রাজি হন, আপনি ওনাদেরকে পার্শিয়াল ওনারশিপ দিয়েও এই জিনিসটা করতে পারেন, এবং এরকম টাইপের অনেক রকমের আইডিয়া রয়েছে। তারপরে ইনকাম ট্যাক্সের বেনিফিট রয়েছে, যেটা কিনা আপনি চাইলে আপনি এবং আপনার ওয়াইফ দুজনেই ভোগ করতে পারেন, যদি দুজনের নামে বাড়িটা হয়। এই অনেকগুলো আইডিয়া রয়েছে, কিন্তু রিয়েল এস্টেটের যেটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে, ওই জিনিসটার স্লো গ্রোথ দিলে পরেও কিন্তু আপনাকে রেন্টাল ইনকাম এবং ক্যাপিটাল এপ্রিসিয়েশন দুখানেই দেবে,
এবং in the long term it will definitely give you a much bigger sense of wealth because it's always a high ticket investment. এটা মনে রাখবেন, হাই টিকিট প্রাইস ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ওটার জন্য অনেকটা টাকা লাগে। তার জন্য আপনি ভালো করে সার্ভে করে ভালো করে আইডিয়া নিয়ে যদি আপনি একটা প্রপার্টি কেনেন, সেই প্রপার্টিটা আপনার একটা বিশাল টাইমের জন্য পজিটিভ ক্যাশ কাউ হয়ে দাঁড়াতে পারে, যেখানে কিনা স্টক সেটার গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স এবং বিভিন্ন রকম পারফরমেন্স টাইম সাইকেলসের উপরে ডিপেন্ড করে উপর নিচ হতেই পারে। এর জন্য মানে আমিও পার্সোনালি যদি বলতে চান, আমি নিজে রিয়েল এস্টেট কীরকমভাবে কাজ করে সেই জিনিসটা শেখার পেছনে আমি অনেক ইনভেস্ট করছি, রাদার দ্যান going into the very strong nitty-gritties of stock market dynamics like understanding candlesticks etc. তো আমি হয়তো পরবর্তীকালে ওইসব নিয়ে আরও ডিটেল ভিডিও বানাবো, বাট দ্যাট উইল কাম ইন সাম টাইম, নট মোস্ট, মানে এখনই আসবে না। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হয়তো সকলের জন্য সম্ভব হবে না, এর জন্য আমি এটাকে একটুখানি পেছনের দিকে রেখেছি, সেটা হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স, বা এইটা বোঝা যে আপনি যদি একই জায়গায় থাকেন তাহলে সেখানে অনেকগুলো জিনিস কম্পাউন্ডিং হওয়ার আপনার স্কোপ রয়েছে। আপনি যদি একই জায়গায় থাকেন বা একটাই শহরে থেকে যদি আপনি অপারেট করেন আপনার সারাটা লাইফ, তাহলে পরে সেখানে আপনার যেই চেনা জানা সার্কেলটা রয়েছে সেটাও যেমন আপনার একখানা কুশনিং এনভায়রনমেন্ট আপনাকে দিতে পারবে, সেই সম্পর্ক বা আপনার বাচ্চা যেই স্কুলে যাচ্ছে সেই স্কুলের যেই এনভায়রনমেন্টটা এবং সেখানেই অনেক দিন থেকে সেখানকার যে বন্ধু বান্ধব এবং চেনা জানা লোকের যে বা টিচারদের যে ইকোসিস্টেমটা যেটা কিনা বাচ্চাকে সাপোর্ট করতে পারে, বা আপনি স্ত্রী হোক বা পুরুষ হন, আপনাদের যে কলিগসরা যারা আপনাদের সাথে রয়েছে তারাও মোরলেস আপনার সাথেই থাকবে সারাটা লাইফ। এই জিনিসটা কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করতে পারে অ্যাজ আ ইমোশনাল কম্পোনেন্ট, ইন দ্য টার্মস অফ ইমোশনাল কম্পোনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ তাদের গ্রোথ স্টোরিজগুলো আপনার গ্রোথ স্টোরিটাকে সাপ্লিমেন্ট করতে পারে, কারণ আপনি তাদের থেকে ইজিলি আইডিয়া পেতে পারেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি এটা ভেবে দেখুন, আপনি যদি কন্টিনিউয়াসলি জবের সাথে সাথে জায়গায় হপ করতে থাকেন, তাহলে পরে আপনার যেই জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার রিলেশনশিপগুলো কখনোই কম্পাউন্ড করবে না, এবং যখনই আপনি বিভিন্ন জায়গায় যাবেন আপনার নিজস্ব লিভিং স্ট্যান্ডার্ড ক্যান গো ডাউন। তার কারণ হয়তো আপনার ওয়াইফ এবং চাইল্ড হয়তো আপনার সাথে সব জায়গায় মাইগ্রেট করতে পারলো না, কোথাও না কোথাও এসে ওরা একটা বড় শহরে এসে থেকে যেতে পারে। অথবা আরেকটা যেই জিনিসটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে আপনি যখনই কোনো একটা জায়গায় একা থাকতে শুরু করবেন তখন আপনি নিজের পেছনে হয়তো অতটা খরচা করবেন না, এবং সেখানটাতে হয়তো আপনি দেখছেন যে মানে স্বামী স্ত্রী যেখানে, মানে সন্তান এবং স্ত্রীরা যেখানে রয়েছে সেখানে এক রকমের খরচা হচ্ছে, আবার আপনার এখানে বাড়ি ভাড়া দিয়ে থাকার জন্য একখানা খরচা হচ্ছে। এটা মানে উভয় পক্ষেরই হতে পারে, যেখানে কিনা ধরে নিন হাজব্যান্ডের সাথে সন্তান রয়েছে কোনো একটা শহরে এবং ওয়াইফকে অন্য কোনো জায়গায় থাকতে হচ্ছে। এই জিনিসটা বিরল, কিন্তু তাও হলেও হতে পারে। তো এই কম্পাউন্ডিংয়ের একটা জায়গায় থাকার যেই অ্যাডভান্টেজটা, সেই কম্পাউন্ডিংটাকে মিস করলে পরেও এটা একটা সমস্যা হতে পারে যে এই জিনিসটা আপনারা মিস আউট করে যাবেন। তাও এটা আমি আরেকবার মেনশন করে বলছি যে এটা সকলের জন্য হয়তো সম্ভব হবে না, কিন্তু যাদের জন্য সম্ভব এই জিনিসটা ডেফিনেটলি আপনাদের ট্রাই করা উচিত। কোনো একটা বড় শহরে যদি আপনি থেকে লোকেট করে সেখানে যদি আপনার চাকরি বাকরি নিয়ে যদি একটা ভালো ইকোসিস্টেম তৈরি করতে পারেন এবং সেখানে থেকে যদি আরও গ্রো করার যদি চেষ্টা করতে পারেন, যেইটা কিনা নিজের ওপরে ইনভেস্টমেন্ট করার ব্যাপারটা বলেছি, তাহলে পরে আপনারা অনেকটাই এমপাওয়ার্ড ফিল করবেন। এই পয়েন্টটা গেল। এবারে আই থিঙ্ক দ্য অনলি থিং দ্যাট আই ওয়ান্টেড টু অ্যাড মোর টু ইট ইজ দ্যাট যেখানে কিনা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি যেই ইনভেস্টমেন্টগুলো করছেন জিনিসপত্রের পেছনে, কনজিউমেবলসের পেছনে, কোনো গ্যাজেট কেনার পেছনে, যে কোনো জিনিস কেনার পেছনে, সেই ইনভেস্টমেন্টটা আপনার কতটা দিনের সেভিংস বা হাউ মেনি আওয়ার্স অফ ওয়ার্কের সেভিংস দিয়ে আপনি কোনো একটা জিনিস কিনছেন। ধরে নিন আপনি একটা 50,000 টাকার চাকরি করেন। পশ্চিমবঙ্গে 50,000 টাকার চাকরি ধীরে ধীরে কিন্তু যথেষ্ট বিরল হয়ে যাচ্ছে, কিন্তু 50,000 টাকার চাকরি ধরে নিন আপনি করেন, তাহলে পরে আপনি সব খরচাপাতির পরে ধরে নিন 20,000 টাকা সেভ করতে পারেন, রাইট? এবারে
আপনি যদি 20,000 টাকা যদি প্রত্যেক মাসে সেভ করতে পারেন, তাহলে পরে আপনি এবার এটাকে ক্যালকুলেট করুন যে আপনি কত ঘন্টার এটা সেভিংস। মানে আপনি যদি দিনে 8 ঘন্টা করে যদি অফিসে যান, আপনার যদি সপ্তাহে 5 দিনই যদি অফিসে যেতে হয়, তাহলে পরেও আপনি সামহার অ্যারাউন্ড 22 দিন অফিসে যাবেন, এবং সেই অফিসে যাওয়া 22 দিনের মধ্যে আপনার প্রতি ঘন্টার যে স্যালারি, সেইটার হিসেবে এই অঙ্কটা কত দাঁড়াচ্ছে, যে 20,000 টাকা যে আপনি সেভ করতে পারছেন। এবারে আপনি যদি ধরে নিন একখানা 35,000 টাকার সেলফোন কিনতে চান, তাহলে পরে হয়তো আপনার যেই পরিমাণ নাম্বার অফ আওয়ার্সের সেভিংস ফোনটা কেনার পেছনে যাচ্ছে, সেটা হয়তো খুব বেশি হচ্ছে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি একখানা স্যামসাং গ্যালাক্সির যদি খুব হাই এন্ড ফোন নিতে চান বা আইফোন নিতে চান, তাহলে পরে আপনি দেখবেন যে ইউ আর অ্যাকচুয়ালি স্পেন্ডিং আ হিউজ অ্যামাউন্ট অফ মানি, যেই জিনিসটা কিনা আপনাকে হয়তো সেভ করার জন্য হয়তো 600, 700, 800 ঘন্টা কাজ করতে হয়েছে। তখন আপনি বুঝতে পারবেন যে এই ইনভেস্টমেন্টটা হয়তো ওয়ার্থ ইট নয়। তার কারণ হচ্ছে গিয়ে এই একটা ফোন আপনাকে হয়তো অতটা হ্যাপিনেস দিতে পারবে না, যেটা কিনা আপনি 600-700 ঘন্টার সেভিংস দিয়ে ওটাকে পারচেস করছেন। ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আর একটা বোনাস পয়েন্ট আমি অ্যাকচুয়ালি অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে কি এখানটাতে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোনো একটা জিনিস যখন অ্যাফোর্ড করতে পারছেন, মনে হচ্ছে যে আপনি অ্যাফোর্ড করতে পারছেন, ইএমআই দিয়ে কেনার কথা ভাবছেন, সেখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এক্স্যাক্টলি কী অ্যাফোর্ড করতে পারেন, সেটার পরিসংখ্যান বোঝার সবথেকে ভালো উপায় হচ্ছে যদি আপনি একটা কোনো জিনিস হারিয়ে গেলেও কিনতে পারেন ইজিলি, এবং 2 বার হারিয়ে গেলে পরেও আবার কিনতে পারেন, তাহলে পরে সেই জিনিসটা আপনি ট্রুলি অ্যাফোর্ড করতে পারেন। মানে ধরে নিন, আমি আমার ক্ষেত্রে যদি আমি কনসিডার করি, যদি আমার মনে হয় যে আমার যেরকম পরিমাণ ইনকাম ক্যাপাসিটি রয়েছে, আমি তাতে একটা 10,000 টাকার ফোন কিনতে পারি, সেটা হারিয়ে গেলে পরে আবারও কিনতে পারি, এবং সেটাও যদি কোনো রকমভাবে নষ্ট হয়ে যায় আবারও আরেকটা কিনে নিতে পারি, তাহলে পরে আই ট্রুলি ক্যান অ্যাফোর্ড আ 10,000 রুপিস ফোন। whereas আমি কিন্তু একটা স্যামসাং গ্যালাক্সির হাই এন্ড ফোন, যেটা কিনা ফ্লিপ ফোন আছে, এবং বা ধরে নিন আপনি গুগল পিক্সেলের কোনো একটা ফোন বা আইফোন, যেগুলো কিনা লাখ বা 75,000-এর ওপরে দাম, সেটাতে একটা হারালে পরে আরেকটা কিনতে পারবো না। তখন আমার মনে হবে যে আরে আমার পকেটে তো টান পড়ে গেছে। তার মানে কি, এইরকম যেই পারচেসগুলো আমরা করব, সেগুলো আমাদের ফ্রিভোলাস এক্সপেন্স হবে, এবং দ্যাট ইজ সামথিং দ্যাট we cannot really afford. We are actually stressing our pocket to do that in aim for substance that is really beyond our capability of affording. ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখার মতন। আর একটা জিনিস হয়তো আমার মনে হয় এটা একটা খুব ব্রেইনি এক্সারসাইজ, যেই জিনিসটা আপনারা করতে পারেন, কিন্তু আমি এই ভিডিওটাকে আর লম্বা করব না। এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করতে চাই, এবং আশা করি এই আইডিয়াগুলো আপনাদের খুব কাজে লাগবে। প্লিজ কমেন্ট সেকশানে লিখুন যে এর মধ্যে কোন কোন স্ট্র্যাটেজিগুলো আপনারা নিজেদের লাইফে ইউটিলাইজ করবেন এবং আপনাদের গ্রোথ স্টোরিতে ইমপ্লিমেন্ট করবেন। আশা করি এরকমভাবেই উদ্দীপনার সাথে আপনারা এগিয়ে যাবেন এই লাইফ স্টোরিতে, গ্রোথের স্টোরিতে, এবং এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। কাইন্ডলি লাইক করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে, এবং সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যদি আইডিয়াগুলো ভালো লাগে, তাদের গ্রোথের পাথে হেল্প করুন, এবং ডেফিনেটলি কমেন্ট করতে ভুলবেন না। তাহলে পরে আমিও একটা আইডিয়া পাবো, একটা ফিডব্যাক পাবো যে আপনারা আপনাদের লাইফে এই ভিডিওগুলোর দ্বারা কতটা অনুপ্রাণিত বোধ করছেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। টেক কেয়ার।